নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের দরবারে উপস্থিত। একজন জাতকের প্রেডিকশন এটা, এবং সেই জাতকের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যতটুকু লেখা আছে, যে বাবা মায়ের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে এই জাতকটির সম্পর্কে, সেই প্রশ্নগুলির অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যার প্রয়োজন। এই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মেবি মে নট বি, এবং তাই জন্যই চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করে প্রেডিকশনটি করতে হবে। এই প্রেডিকশনটি শুরু করার আগে সর্বপ্রথম বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তারপর তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। এই লিঙ্কটি পাওয়ার পরে কিন্তু সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, তার কারণ প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান। সেই প্রেডিকশনটিকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। মনে রাখবেন, যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, হাত দেখার দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজি বলতে সাধারণত আমরা জ্যোতিষীর কাছে যাব, বা আপনি অ্যাস্ট্রোলজার, আমার হাতটা একটু দেখে দিন তো। হাতের এই যে রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু আমাদের নার্ভের ফলে আসে। আমি যদি আপনাকে খুব ভালো মতন দেখাই, যদিও আমার আগের ছবি নেই, তাহলে আমার এই হাতের রেখার কিন্তু বারংবার পরিবর্তন এসছে, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পরিবর্তন আসে। মানে আমার 10 বছর বয়সে যেরকম হাতের রেখা, 20 বছর বয়সে সেরকম হাতের রেখা নাও থাকতে পারে। নাও থাকতে পারে বলতে পরিবর্তন হবেই। 30 বছরে আরো পরিবর্তন হবে, 40 বছরে আরো পরিবর্তন হবে। আমার যে নার্ভ সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমের উপর কিন্তু আমার এই হাতের রেখাগুলো ক্রিয়েট হয়। এটা আরো ভালো করে ব্যাখ্যা করে দিতে পারবেন হয়তো সায়েন্টিস্টরা, বা এমনকি ডাক্তারেরাও ভালো, যারা শরীর তত্ত্ব, দেহ তত্ত্ব, মেডিসিন তত্ত্ব, নার্ভ, মন এইগুলোকে নিয়ে প্রতি মুহূর্তে গবেষণা করেছে, তারাও বলতে পারেন। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই যে নার্ভের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমার হাতের রেখা, তার দ্বারা কখনোই কিন্তু যে প্রেডিকশন করা হচ্ছে, একটা মানুষের জীবন নিয়ে যে প্রেডিক্ট করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সেটা কখনো কিন্তু নির্ভুল হতে পারে না। কেমন? এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে হয়তো 5%ও সঠিক নয়। আমি আপনাকে অ্যানালাইসিস করে দিতে পারি, এইটা এত বড়, তাই জন্য আপনার আয়ু 70 বছর, আপনার এইটা মারাত্মক, এইখানে চলে গেছে বলে, বা বৃহস্পতির জায়গাটা ফুলে রয়েছে, তার মানে বৃহস্পতি আপনার উচ্চস্থ। এত শৈশব মনোভাবাপন্ন, শিশু সুলভ আচরণ অ্যাস্ট্রোলজিকে নিয়ে আমরা করে এসেছি, এবং তাই জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি একটা গুপ্ত বিদ্যা বলে এসেছি। সেই বিদ্যাটাকে কখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করলে সেই বিদ্যার নেগেটিভিটিটা প্রকট হয়ে উঠত। সেই বিদ্যার বলতে আমরা কিভাবে
অ্যাস্ট্রোলজিকে ভুলভাবে ব্যাখ্যা করে চলেছি সেটা প্রকট হয়ে উঠতো, এবং সেক্ষেত্রে বিজনেস করা যেত না, মানুষকে ভয় দেখানো যেত না। তাই জন্যই কিন্তু নিজেদেরকে লুকিয়ে রেখে সম্পূর্ণ মিথ্যে অ্যাপ্লিকেশন আমরা করে এসেছি। তাই জন্য এটা মনে রাখবেন, কেউ যদি বলে হাত দেখা দ্বারা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন সেটা করা সম্ভব, তার মানে সে একদম পিওরেস্ট চোর, জোচ্চোর, 420 চিটার। এবার সংখ্যাতত্ত্ব দ্বারা যদি আপনি বলেন যে তাহলে কি প্রেডিকশন করা সম্ভব, সংখ্যাতত্ত্ব দ্বারা 5% থেকে 10% বেশি কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। তার কারণ আমি জন্মেছি 5 সংখ্যায়, 5 সংখ্যায় আরো 1 কোটি মানুষ জন্মেছে, সবার কখনো একই প্রেডিকশন হয় না। প্রত্যেকটা মানুষ আলাদা সমুদ্র, প্রত্যেকটা মানুষ আলাদা উপন্যাস, প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ আলাদা। এই 5 সংখ্যা, 9 সংখ্যা, 4 সংখ্যা, 1 সংখ্যা দ্বারা একটা মানে কি বলবো, একটা সার্বজনীন বা সর্বজনীন যাকে বলা যেতে পারে যে প্রেডিকশন করে দেওয়া, এটা একদম ঠিক নয়। আশা করি আপনারা আমার কথাটা এতদিনে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি, ঠকতে ঠকতে তারা বুঝবেন। তাই জন্য সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা যায়, কিন্তু সংখ্যাতত্ত্ব কখনো রিয়েল অ্যাস্ট্রোলজি নয়। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন নর্মাল অ্যাস্ট্রোলজার, যিনি অ্যাস্ট্রোলজার, তিনি কখনো কিন্তু প্রশ্ন করে না কিসের জন্য আপনি এসছেন, আপনার কি প্রয়োজন সেটা আমাকে বলুন। কেন প্রশ্ন করেন না? যখনই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাওয়া যায়, বা যখন চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়, তখন কিন্তু পরিপূর্ণভাবে ছকটা বিশ্লেষণের মধ্যে দিয়ে বলে দেওয়া সম্ভব। যখন আমি অনলাইন প্রেডিকশন করি, তখন আমি এই সার্বিক বিশ্লেষণ করতেই পারি, কিন্তু যেহেতু মানুষের মধ্যে অনেক প্রশ্ন, আমার একটা এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু জানতে চাই, কৌতূহল থাকতেই পারে, যেহেতু সে আমার সামনে বসে প্রেডিকশন আমি তার করছি না, সে আমার সামনে বসে নেই, তাই জন্যই এই স্বাধীনতা আমি অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে দিই। যারা যারা আমার চেম্বারে এসছেন, 1 জন থেকে 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি মানুষ, প্রত্যেকেই জানেন চেম্বারে আমি কখনো কোনো প্রশ্ন করি না। আমি যখন ফুল প্রেডিকশনটা করি, তারপর আর কোনো কখনো প্রশ্ন থাকে না। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টকে সাবজেক্টের মতন মর্যাদা দিন, সেই সাবজেক্টটাকে মূল্য দিন। অ্যাস্ট্রোলজার হিসেবে বিপুল পড়াশোনা করার প্রয়োজন হয়। অ্যাস্ট্রোলজার একজন গবেষকের সমতুল্য, সেই মর্যাদাটা পাওয়ার মতন উপযুক্ত অ্যাস্ট্রোলজারদের হতে হবে। তা যদি না হয়, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ভুল ব্যাখ্যা করছি, এবং অ্যাস্ট্রোলজারেরা কিন্তু অচ্ছুতি হয়ে থাকবে। অ্যাস্ট্রোলজারের কাছে সবাই যায়, কিন্তু কখনো আপনি কোন অ্যাস্ট্রোলজারকে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে বাবা অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, নিজেকে লুকিয়ে রাখি। আপনি আপনার মেয়ের বিয়ে কখনো যেমন অ্যাস্ট্রোলজার সাথে দেবেন না, বা সামাজিক মর্যাদা, একজন বিজনেসম্যান, একজন ডাক্তার, একজন উকিল, একজন শিক্ষক, তার সাথে যদি একজন অ্যাস্ট্রোলজার থাকে, ও অ্যাস্ট্রোলজার, তাহলে এই জায়গাগুলো রেকটিফাই করা কিন্তু ভীষণ প্রয়োজন। এই রেকটিফিকেশন তখনই আসবে যখন আমরা মানসিকভাবে শিক্ষিত হব, এবং মানুষ যদি সচেতন না হয়, তাহলে এই রেকটিফিকেশনের জায়গা কখনো আসবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই যে অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সব আসলে এক। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে, সায়েন্স মানে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। এই যে সত্য কথন, সত্যি কথা, এবং সত্যি কথাটা বলার পেছনে যে বিপুল নলেজ, একেই কিন্তু আইডেন্টিফাই করা হয়, বা একেই কিন্তু স্পেসিফিক ভাবে এটাকে উল্লেখ করার জন্যই বলা হয় সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি না জানলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি জানা যায় না। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে যে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি মানে ঈশ্বর ভিত্তিক হয়ে গেছে। তার কারণটাই হচ্ছে আমি কিচ্ছু জানি না, ঈশ্বরকে সামনে রেখে মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় হিট করছি,
এবং সেখান থেকে বিজনেস করছি। এই প্রেডিকশনটিতে আমি যেহেতু কালপুরুষ ছক দ্বারা প্রেডিকশনটি করব, তাই জন্য পরিপূর্ণ কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রথমে এই জাতকের কিছু ডিটেলিং করব, যাতে এই জাতকের বলেছে বাবা মায়ের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, বাবা মা যাতে প্রথমে অন্তত এইটুকু বুঝতে পারে যে যার প্রেডিকশনটি করছি তার যে ডিটেলিং করছি তার মানে হচ্ছে বিশ্বাসের জায়গা অর্জন করা। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট মানে একদম দুটো স্টোরি বলবো, একদম রিসেন্ট চেম্বারে, একটা হচ্ছে ব্যারাকপুরের আর একটা হচ্ছে মেদিনীপুরের। প্রথমে মেদিনীপুরের চেম্বার থেকে শুরু করি। 21শে জুলাই এখানে ব্রিগেডে বোধহয় বিপুল একটা জনসভা ছিল, যেটা প্রতি বছর হয়। তার জন্য একটু মানুষের আসতে অসুবিধা হচ্ছিল, কিন্তু মানুষ যেভাবে এসেছে এবং সর্বোপরি আমিও তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের যে ইচ্ছেটাকে মানে প্রাধান্য দিয়েছি এবং সম্মান করেছি। তার কারণ মানুষ প্রায় 9:30 থেকে আসতে শুরু করেছিল। 9:30 থেকে আমি প্রায় 3:15 পর্যন্ত টোটাল আমি চেম্বার করেছিলাম। চেম্বার করার পর একদম শেষে একটি যজ্ঞের মালা নিতে এসেছিল আমার 2 স্টুডেন্ট বাঁকুড়া থেকে, তাদের দেয়া হয়ে গেছে। দেয়া হয়ে যাবার পর তারপর কিছুক্ষণ ওয়েট করতে হয়, কথা বলা যায় না যজ্ঞের মালা যখন আমি দিই, তাই জন্য তারা কিছুক্ষণ ওয়েট করে চলে গেছে। আমি তারপর পুরো ব্যাগ গুছিয়ে রেডি হই, কেননা আমি কখনো চেম্বারে কখনো খাওয়া দাওয়া করি না। এটার পেছনে কোনো সাইন্টিফিক ওয়ে নেই, আমি খাওয়া দাওয়া করি না, এটা আমার নীতি নির্ধারণের জায়গা। যখন আমি ব্যাগপত্র ঠিক করে যখন আমার অফিসের মানুষজন যেই হোটেলটিতে আমি গিয়েছিলাম সেই হোটেলটিতে যখন তার যে অর্থনৈতিক জায়গাটা পয়সা করে সব বোঝাতে গেছে, তখন হঠাৎ করে কিন্তু 6-7 জন আবার এসেছিল, বলে ট্রেনটা এত মানে ট্রেনটা এমনিতেই বিঘ্ন ঘটছিল এবং তাছাড়া বোধহয় তারা মিসও করে ফেলেছিল, বিপুল ভিড় ছিল বলে, তাই জন্য তাদের আসতে লেট হলো। আমি একটি কথা না বলেও কিন্তু তারপর আবার 4:45 থেকে 7টা পর্যন্ত প্রেডিকশন করেছিলাম। যারা যারা একদম এই 3:30 4:45 সময় এলেন তারা বেশিরভাগই কিন্তু ইউটিউব চ্যানেল ফলো করেন, তাহলে আপনারা জানেন আমি সব দিক দিয়ে আপনাদের সাহায্য করি। আমি বলতেই পারতাম, এবং এটা তো আমার একটা প্রফেশনালিজমের মধ্যে বা আমার একদম প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে, আমি যখন ল্যাপটপ অফ করে দিই, যখন ব্যাগ গুছিয়ে নিয়ে আমি আর প্রেডিকশন করি না। কিন্তু আপনাদের প্রবলেমটা আমি বুঝতে পেরেছিলাম। সত্যি সত্যি সেদিনকে বাস চলাচল কম করছিল এবং সঠিক সময়ও করছিল না, ট্রেনেও কিছু প্রবলেম ছিল, তাই জন্য আপনারা আসতে লেট করেছিলেন। যদিও আপনাদের ফোন করে একবার জানানো উচিত ছিল অফিস নাম্বারে, কিন্তু জানাননি, তাও আপনাদেরকে আমি সাপোর্ট করেছিলাম। তো মেদিনীপুরের চেম্বারে 2-1 জন এমন মানুষ এসছিলেন যারা আমার অনলাইন প্রেডিকশন বা ইউটিউব দেখে আমার কাছে এসছিলেন। তখন যে ঘরটিতে আমি বসতে দিই, আলাদা একটা ঘর রুম দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে, বেশি হলে আরেকটা রুমও দিই, সেখানে বসে আপনারা 10 আঙ্গুলে 10টা আংটি পরেছিলেন। মনে রাখবেন, বাইরে কি হচ্ছে সব খবর কিন্তু আমি পাই। আপনারা যদি মনে করে থাকেন আমি ভেরুয়া, তাহলে এটা মারাত্মক ভুল করবেন, কারণ আমাকে দেখে অন্তত বুদ্ধিহীন মানুষ বলে নিশ্চয়ই আপনাদের মনে হয় না। যাই হোক, তো 10 আঙ্গুলে 10টা আংটি যখন পরেছিলেন, তখন যারা আমার কাছে চেম্বারে এসেছিল আর বাদবাকি যারা, তাদের মধ্যে কিছু মানুষ আপনাদেরকে বলেছিল যে আংটি পরলে কিন্তু, স্টোন পরলে কিন্তু কখনো স্যার ঢুকতে দেন না। আপনারা এসেছিলেন কেন? তার কারণ আপনারা ওই 10 দিন 12 দিন 15 দিন ইউটিউব দেখেছেন, দেখে হঠাৎ করে মনে হচ্ছে আরে এরার কাছে গেলে তো সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। আমি যে বারবার ধরে বলি আমাকে ভালো মতন দেখে শুনি জেনে বুঝে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকে বুঝে তারপর আসবেন, গুলি মেরেছেন সেই কথাবার্তাগুলোতে। হাতের মধ্যে 10 আংটি পরে চলে এসছেন এবং আপনারা কিন্তু কথা কাটাকাটি এবং প্রায় দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ শুরু হয়ে গিয়েছিল। আপনারা অনেকেই বলেছিলেন, মানে 2-1 জনের কথা বলছি, সবাই না, যে আমি স্টোন পরে রয়েছি, স্টোন পড়তে পারি না, আমি আমার মতন স্টোন পরে রয়েছি, তা বলি কি আমি ওনার কাছে প্রেডিকশন করাতে পারি না? আমি লাস্ট 6.5 বছর ধরে বলে এসছি, পারেন না। আমার কাছে আসতে গেলে স্টোন বিরোধিতা এবং স্টোন যে কখনো রেমেডি হতে পারে না, এইটা সম্পর্কে আমার
বিস্তৃত আলোচনা রয়েছে, সেটা লাইভ অনুষ্ঠানে রয়েছে, একদম টিভি চ্যানেলে বসে রয়েছে। আজকেও টিভি চ্যানেলে বসেই আমি অনলাইন প্রেডিকশনটা করছি। আমি বহুবার, অন্তত কয়েক লক্ষবার বলেছি, তাই জন্য আজকে আর নতুন করে বলবো না। আমার কাছে আসতে গেলে আমার নিয়ম ফলো করে আসতে হবে, তা না হলে পশ্চিমবাংলায় 1 কোটি অ্যাস্ট্রোলজার আছে, যেখানে খুশি চলে যেতে পারেন। আপনারা যারা যারা প্রতিবাদ করেছিল তাদেরকে আপনারা বলেছেন যে আমি যদি মা দুর্গাকে পছন্দ করি বা মা দুর্গার আমি যদি মন্দিরে যাই, তাহলে কি আমি যেতে পারি না স্যারের কাছে? এটা কোনো প্রশ্ন হলো? আপনারা বোধহয় জানেন না, আপনি যদি মা দুর্গার কাছে, মা কালীর কাছে, ছিন্নমস্তার কাছে যদি আপনি কখনো যান এবং গিয়ে যদি আপনি বলেন যে আমি গ্রহের নেগেটিভিটি অফ করার জন্য গেছি, তাহলে আপনারা কখনোই আসতে পারেন না। কেননা গ্রহের নেগেটিভিটি কখনো কিন্তু মা দুর্গার পুজো করে কাটে না, মা কালীর পুজো করে কাটে না, ছিন্নমস্তার পুজো করে কাটে না, অমাবস্যা পূর্ণিমাতে যজ্ঞ করে কখনো কাটে না। এইটার সম্পর্কে আমি বুঝিয়ে দিয়েছিলাম। মনে রাখা দরকার, ঈশ্বরের জায়গায় ঈশ্বরকে পুজো করতে মন্দিরে, মসজিদে, গির্জাতে যেতে আমি বারণ করছি না, কিন্তু গ্রহের নেগেটিভিটি কাটাবার জন্য কখনো কিন্তু মা দুর্গার পুজো করলে হয় না। এটা চ্যালেঞ্জ বলছি, বলার প্রয়োজন। এটা সাধারণ ব্যাপার, একটা অশিক্ষিত মানে নির্বোধ মানুষও কিন্তু এটা জানে। আমি সেখানে গিয়ে আমার ভক্তি ভাবকে প্রকট করতে পারি, আমার ভক্তি ভাবকে কিন্তু সমর্পণ করে দিতে পারি, স্পিরিচুয়ালিটির জায়গায় ঠিক আছে, কিন্তু কখনো গ্রহের নেগেটিভিটি কাটানো যায় না। আরেকটা কথা আপনি বলেছেন 10 আঙ্গুলে 10টা আংটি পরে যদি আমার যদি ভালো হয়, তাহলে আমি কেন 10 আঙ্গুলে 10টা আংটি খুলতে যাব? 10 আঙ্গুলে 10টা আংটি পরে যদি আপনার ভালো হতো, তাহলে আপনি আমার কাছে কখনো আসতেন না। এটা ভুলে গেলে কখনো চলবে না। আপনি 10 আঙ্গুলে 10টা আংটি পরেছেন এবং আপনি বলেছেন আমি এত টাকা খরচা করে করলাম। আপনাকে টাকা খরচা করে ভুলভাল চিটারদের কাছে যেতে আমি বলিনি। আপনারা চেম্বারে এসে চেম্বারের বাইরের পরিবেশটাকে যে কলুষিত করছেন, চিন্তা করুন। আপনার যা যা প্রশ্ন ছিল আপনি চেম্বারে ঢুকে আমাকে করতে পারতেন, 1 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু বলে দিতে পারতাম। আপনি যখন আমার সামনে এলেন তখন কিন্তু আপনি 10 আঙ্গুলে 10টা আংটি খুলে ভয়তে, এবং আমি কিন্তু পরবর্তীকালে বলেছিলাম যখন যে আংটি পরেছিল, হাতের মধ্যে আংটির দাগ বোঝা যাচ্ছিল, তখন আপনি বলেছিলেন, আপনার অনুষ্ঠান দেখার পর থেকে আমি আংটি খুলে দিয়েছি। আমার সামনে মিথ্যে কথা বললে কেন? তুমি যদি বাইরে এতটাই স্ট্রং তোমার বিশ্বাস যে আংটি পরে আমি ভালো আছি, ঠিক আছি, তাহলে চেম্বারে এসে আমার কাছে মিউ মিউ করে মিথ্যে কথাটা বললে কেন? আমি তো ব্রহ্মদৈত্যের মতন দেখতে নই, তাহলে ভয়তে বললেটা কেন? এখানে একটা পজিটিভ জায়গা রয়েছে। সেই যখন 10 আঙ্গুলে 10টা আংটি পরেছিল, সেই রুমটার মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে বলেছিল আংটি পরে কখনো স্যারের কাছে যাবেন না। ভাবুন, পজিটিভ ইনফ্লুয়েন্স তো কিন্তু এখানে ছিল। আর তিনি তখন বলছেন কি 10 আঙ্গুলে 10টা আংটি পরে আমি ভালো আছি, সুস্থ আছি। যখন যেখানে মানুষজন এসেছিল তারা যখন বলছে স্যারকে আপনি চেনেন না, স্যার কি জিনিস, হ্যান তিনি, তারা যাই হোক উপকার পেয়েছে বা যে কোনো কারণের জন্যই হোক, তখন আপনি বলেছেন একজন বা দুজন, তখন বলছেন ঠিক আছে আজকে সেটা প্রমাণ হয়ে যাবে। আপনি ইউটিউব দেখেই আমার কাছে এসেছিলেন। আপনি যখন চেম্বারে ঢুকলেন, আপনার যখন প্রেডিকশন করলাম, তখন প্রেডিকশনটা হওয়ার পর আপনার কিন্তু আর একটা কোশ্চেন করার ছিল না। আপনি আমাকে পরীক্ষা করতেই পারেন। তাহলে আলটিমেট কি হলো? আলটিমেট কিন্তু যে আপনার যে এত বড় বড় বুলি মুখে ফুটছিল, সব চুপসে গেল। পশ্চিমবাংলায় কোটি কোটি চিটার যারা নিজেদেরকে অ্যাস্ট্রোলজার বলে দাবি করে, তাদের সাথে আমাকে গুলিয়ে ফেললেন। গুলিয়ে ফেলতেই পারেন। আলটিমেট নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবচেয়ে বড় কথা যে এই যে আপনি 10 আঙ্গুলে 10টা আংটি পরে আমি তো ভালো আছি, আমি তো সঠিক আছি, তাহলে কেন আংটি খুলতে যাব? যে এত বলে কথাগুলো বলেছিলেন যাদেরকে, পরে তাদেরকে জানিয়েছিলেন যে 10 আঙ্গুলে 10টা আংটি পরে আমি এমন ভুল করেছি, 10 লক্ষ 15 লক্ষ টাকা আমার ফেঁসে গেছে, ভুল জায়গায় ইনভেস্ট করেছি, এবং এই যে 10 লক্ষ 15 লক্ষ 7 লক্ষ যত লক্ষ টাকা আমি ডিটেলিং করছি না, ওটা আপনার পার্সোনাল ব্যাপার। সেটা আপনাকে না জেনে না বুঝে কেবল আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, বা আপনি বোধহয় চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করেছিলেন, তার মধ্যে দিয়েও আমি আপনাকে বলে দিয়েছিলাম। এতক্ষণ ধরে আমার চেম্বারে 9:30 পৌনে 10টা থেকে
যে আপনি দ্বন্দ্বযুদ্ধ করছিলেন, আপনি যে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন, পরে আসার আগে তাদেরকে বলে এসেছিলেন যে না সত্যি সত্যি আপনাদের কথাটা ঠিক? যে আংটি পরে 10 আঙ্গুলে 10টা আংটি, মানে বোধহয় আপনি প্রত্যেকটা গ্রহেরই কিন্তু প্রতিকার নিয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে। কি হলো তারপর? এরকম এক্সাম্পল আমি ভুরি ভুরি টানতে পারি, কিন্তু আমি বারবার ধরে বলেছি মূর্খরা তর্ক করে, তাই জন্য আমি মূর্খ অন্তত নই, তাই জন্য তর্ক করি না। তাহলে যেই স্টোন পড়ে আলটিমেট একটা নর্মাল জীবন থেকে ডিক্রিজ হয়ে গিয়ে এমন অবস্থা যে 10 লক্ষ 15 লক্ষ টাকা ফাঁসি, এবার আমি কি করব স্যার, চোখ থেকে চোখের কোনায় জল পড়ছে, তাহলে সেই আংটির মূল্য কি সেটা একবার ভালো মতন চিন্তা করবেন। এই যে আপনার লেজ গজালো, তার ফলে কি হলো জানেন তো? ইহো জন্মে কোনোদিন আপনাকে আমি রেমিডি দেব না। যদি কখনো আপনি অফিসে আমার পারমিশন ছাড়া দেখা গেল ওখানে বললেন, তারা হয়তো বললেন কিছু তাহলে ফিস অ্যাডভান্স করে দিন, রেমিডিটা দেব, আপনাকে আমি কাঁচকলা চুষিয়ে ছাড়বো। ফার্স্ট কথা, রেমিডি আপনাকে আমি দেব না। কেননা এই ঘটনাটা শোনার পর আমি বারবার ধরে বলেছিলাম আমার কাছে আসতে হলে একদম সাদা কাগজ হয়ে আসতে হয়, স্যারেন্ডার করে আসতে হয়, না তো যাবো না। 101 টাকায়, 501 টাকায়, 1001 টাকায় প্রচুর অ্যাস্ট্রোলজার আছে, যাবো না। আপনি কিন্তু বড় বড় বুদলিং মানে বাদলিং মেরে 10-15 দিন দেখেই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার স্যার সুমন্ত জি চৌধুরীকে বুঝে গেলেন। আজকের দিনে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, ইহো জন্মে যতদিন বাঁচবেন ততদিন আপনি এই প্রবলেম থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন তা নয়। আপনি ইহো জন্মে কোনোদিন এই মানে আপনার যে প্রবলেম সেটা আস্তে আস্তে রোলিং হতে হতে কোন জায়গায় যাবে আপনি শুধু দেখবেন। এটা আজকের দিনে আমি বললাম, আর আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, এটা আপনি মিলিয়ে নেবেন। আমি আপনার মেয়ের প্রেডিকশন করতে গিয়ে বা আপনার ছকের মধ্যে যখন সন্তানের জায়গা বলেছিলাম, কি মনে আছে যে ওদের কিন্তু এডুকেশনের জায়গা বা প্রফেশনের জায়গা অত্যন্ত উচ্চস্থ, কিন্তু ব্যক্তিগত জীবন নেগেটিভ। আমি যখন আপনার মেয়ের প্রেডিকশন করিনি তখনই কিন্তু বলে দিয়েছিলাম, পরবর্তীকালে দেখা গিয়েছিল এমটেক করছে আপনার ছেলে, আপনার মেয়ে কোনো একটা জায়গায় ভালোই কাজ করছে, 40-50 হাজার টাকার বেতন পাচ্ছে। ব্যক্তিগত জীবন কখনো ভালো নয়। সমুদ্রকে মাপতে আসছো, হ্যাঁ, সূর্যকে জানতে আসছো কত তোমার তাপমাত্রা, এত বড় ক্ষমতা তোমার যে 15 দিন 10 দিন দেখার পর তুমি আমাকে নিয়ে তুমি তর্ক করছো। আমি এমন একজন, আমি যীশু খ্রিস্টকে ভীষণ সম্মান করি। তিনি এই যে ধার্মিক যে জায়গাটা ছিল সেইখানকারই মানুষ তাকে যখন টর্চার করছে, মারছে, তখন তিনি বলেছিলেন তুমি ওদের ক্ষমা করো, ওরা কি ভুল করছে আমি জানি, ওরা জানে না, বলেছিল। আমি কিন্তু তা নই, আমি অত মহান মানুষ নই। যারা যারা নেগেটিভ চিন্তা নিয়ে পরীক্ষা করার জন্য, হ্যাঁ, এবং লেজ গজিয়ে বাইরে এসে ঠিক আছে দেখি আমি অপারেশন করবো 1500 টাকা দিন, আমি কি করি জানো, তাদেরকে বধ করে দিই। আমি এমন একজন পিওর দুর্বাসামণি, ভালোর ভালো খারাপের হলে বধ করে দিই। কত মানুষকে বধ করেছি তোমার কোনো আইডিয়া নেই। আমি তো স্বীকার করছি, আমি অভিশাপ শুধু দিই না, সেই মানুষটাকে এমন মার মারি সেই মানুষটা যেন বুঝতে পারে আমি মরে যাচ্ছি এবং কি ভুল করেছি সুমন্ত জি চৌধুরীকে অবিশ্বাস করে বা আমি উল্টো পাল্টা কথা বলে। তুমি কোন রকমের রাব ব্যবহার করনি, কোনো খিস্তি খেউর মারনি, কোনো কিচ্ছু নয়। কিন্তু এই যে আমাকে না জেনে এসে অহেতুক টাইম পাসের জন্য আমাকে পপকর্ন মনে করে, ঝালমুড়ি মনে করে যখন তুমি অহেতুক চেবাতে শুরু করলে, এটাতে আমার তীব্র আপত্তি। তুমি আমার আজকের ইউটিউব অনুষ্ঠানটি দেখছো, তুমি মিলিয়ে নিও, তোমাকে আমি এমন বধ করব, শুনে রাখো, আমি বলে দিচ্ছি, তোমাকে আমি এমন বধ করব তুমি মরবে এবং মরতে মরতে বুঝতে পারবে আমি মরে যাচ্ছি। আমি আবার বলছি, যারা যারা শুনছেন, আমি সেই মহামানবদের মধ্যে পড়ি না, ওরা কি ভুল করছে ওদেরকে ক্ষমা করে দাও। আমি রামকৃষ্ণ নই, পরমহংস উনি, আমি স্বামী বিবেকানন্দ নই, লেজেন্ড, আমি যীশু খ্রিস্ট নই, মা শারদার মতন আমি নই, আমি পিওর দুর্বাসা মুনির মতন। যখনই টাইফুই করবে বধ করে দেব, পিওরেস্ট বধ করে দেবে। এবং আজকের দিনে আমি স্বীকার করছি, হাজার হাজার লক্ষ লক্ষকে বধ করে দিয়েছি। বধ করা মানে এমন করা যে তারা বুঝতে পারবে
যে আমি ভুলটা করে কি ভুল করলাম, এবং তারা বুঝতে পারবে আমার পতন। কাউকে সাডেন মেরে দিলে সে তো বুঝতেই পারবে না, সে একদম পিওরেস্ট বুঝতে পারবে যে আমি শেষ হতে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। আমাকে নিয়ে কুচিন্তা কোন বাপের বেটা থাকলে করে দেখো, তাকে যদি বধ না করেছি, কেননা আমি সব পারি, আমার পাওয়ার সম্পর্কে আইডিয়া নেই, একদম পিওরেস্ট বধ যদি না করে দিয়েছি, কেউ আমাকে নিয়ে একটা ফোঁটা কুচিন্তা করে, আমাকে ভালো লাগছে না ডিলিট করে দেবে, কিন্তু আমাকে নিয়ে যদি কুচিন্তা করো, আমাকে নিয়ে যদি পপকর্ন বানাও, হ্যাঁ টাইম পাসের সাবজেক্ট বানাও, পিওরেস্ট বধ করে দেবো। সে আমার কাছে আসো চাই না আসো, আজকে চ্যালেঞ্জ করলাম। ব্যারাকপুরের চেম্বারে একটা ছেলে এসেছিল, একদম শেষের দিকে এসেছিল, মেদিনীপুরের আশেপাশে কোন জায়গা থেকে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু অনেক দূর থেকে এসেছিল। আমি তার ছক দেখে দেখলাম যে চন্দ্র এবং কেতু মঙ্গল, আবার বিশেষ করে মঙ্গল রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে, তার মানে কামুক ক্যারেক্টার হয়, এবং রাহু যেহেতু নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, তাই ধোঁয়া জাতীয় তার যে নেশা সেটা প্রকট। আমি যখন তাকে বললাম, সে বলল হ্যাঁ আমি কামুক, এবং আমি আমাদের কি বলে গাঁজা ফাজা খাই, হ্যান ত্যান খাই। খারাপ মানুষ অনেকেই আসে, খারাপ হতেই পারে। পরবর্তীকালে সে আমাকে বলল, আমি তখন তাকে বললাম যে তোমার অপোজিট সেক্সের প্রতি তীব্র আকর্ষণ আছে, হ্যান ত্যান সবকিছু। সে আমাকে বলল যে আমার নেশা ছাড়া চলে না, এবং আমার মেয়ে মানুষ ছাড়া চলে না। ঠিক আছে, চলে না। আমি বললাম তুমি আমার কাছে স্যারেন্ডার করো, নেগেটিভিটি অফ করো, আমি এই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আনা করাবো এবং কর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করাবো। সে আমার চেম্বারে বললো ঠিক আছে ঠিক আছে, আপনাকে খুব ভয় লাগে, এই লাগে সেই লাগে, এবং এত বড় স্পর্ধা, এত কিছু করার পর আমার এমন অবস্থা না, একদম দিনে 30 বার হস্তমৈথুন না করলে হয় না, এরকম কথা যখন সে বললো, তখন তাকে আমি খিস্তি মেরে উদম ঝাড়পুস দিয়ে চেম্বার থেকে বের করে দিলাম। ব্যারাকপুরের চেম্বারে যারা এসছো তারা তোমরা জানো। বাইরে গিয়ে সে আমার কাছে প্রেডিকশন করাতে এসেছিল, বাইরে গিয়ে সে আমার অফিসের ভদ্রলোককে বলছে না রেমেডি এমন অ্যাপ্লাই করতে হবে, মেয়ে মানুষ ছাড়া আমি থাকতে পারবো না, আমি গাঁজা ছাড়া থাকতে পারবো না, মেয়ে মানুষ ছাড়া থাকতে পারবো না, এমন আমাকে কিন্তু রেমেডি দিতে হবে। রেমেডি দেওয়াতে এগুলো যদি সব অফ হয়ে যায় তাহলে আমার চলবে না, আমার মেয়ে মানুষ চাই, চোখ দিয়ে রেপ করি। বাইরে বলেছে ঠিক আছে, ও যখন রেমেডি নিতে আসবে তখন আমি ওকে বোঝাবো, আমি ঠিক করেছিলাম। এ আবার অফিসে বলে গেছে যে আমি মেদিনীপুর থেকে রেমেডি নেব। মেদিনীপুরের সকালবেলায় ফোন করে বলেছে আমার হাতের মধ্যে অনেক স্টোন রয়েছে, স্টোন খোলা যাবে না, কেননা স্টোনগুলো আমাকে অনেক মূল্য দিচ্ছে, একটা পয়সা ইনকাম করে না, গাঁজা খেয়ে দিন কাটায়। তার মুখের ভাষা, স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েরা যখন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে সেইগুলো দেখে চোখ দিয়ে রেপ করছে এবং তাদেরকে চিন্তা করে হস্তমৈথুন করছে। আই এম এক্সট্রিমলি সরি টু সে, শুনে যদি আপনাদের খারাপ লাগে, তার মানে তার যে স্টোন পড়া রয়েছে সেই স্টোন গুলো কত তার কাজে দিচ্ছে আপনি বুঝতে পারছেন। সেও কিন্তু ইউটিউব দেখে এসেছিল, সেও আজকে দেখছে। বাদ দিন, যেদিনকে মেদিনীপুরের চেম্বার সকালবেলা বলছে তাহলে তো আমি স্টোন পরে রয়েছি, স্টোন খুলবো নাই, বলুন স্যার রেমেডি দিয়ে তাহলে আমাকে যদি ওইগুলো অফ করে দেয় তাহলে আমার চলবে না, স্টোন খুলবো না, কি করব। সে বোধহয় 500 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিল, হোয়াটএভার, যাই হোক। তখন অফিসের ভদ্রলোক, বাইরে তখন ভিড়, আর কোনো কথা বলেনি। বাইরে তার এত বড় স্পর্ধা, আমি যে 500 টাকা দিলাম, কই আপনি তো কিছু বললেন না, অফিসে ফোন করে বলছে। এবং সে কিন্তু ভয়তে রেমেডি নিতেও এলো না। শুয়োরের বাচ্চা, শোন শুয়োরের বাচ্চা, আমার নাম স্যার সুমন্ত জি চৌধুরী, তোকে শুয়োরের বাচ্চা বলছি, তোকে শুয়োরের বাচ্চা বলা উচিত নয়। তুই জিজ্ঞেস করে নিবি অফিসের ভদ্রলোক তোর নাম লিখে রেখে দিয়েছে, আর আমি বলেছি আচ্ছা ওই ছেলেটা মানে কামুক। শোন, মেয়ে হচ্ছে মায়ের জাত, দেবী, আমি তাদেরকে সম্মান করি। আমার মাদের যখন স্কুলে যায় কলেজে যায় তখন তুই তাদের দেখে চোখ দিয়ে রেপ করিস, গাঁজা খেয়ে তাদেরকে চিন্তা করে হস্তমৈথুন করছিস। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা বলে কুত্তাকে ছোট করবো না, নপুংসকের বাচ্চা, তোর বাবা মায়ের দোষ আছে, তার মানে তোর গ্রামে গিয়ে মেরে আসবো, তোর গ্রামে গিয়ে তোকে বধ করে আসবো, তোকে এখান থেকে বধ করবো না। কেননা তুই যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছিস এবং তুই গ্রামের কথা বলেছিস, আমি লিখে রেখে দিয়েছি। শোন, তোর এত বড় স্পর্ধা, যে মেয়েরা দেবীর অংশ তাদেরকে নিয়ে নোংরামির কথা বলছিস,
এবং তুই আমাকে বলেছিস রেমেডি অ্যাপ্লাই এর পর আমি ওইগুলোকে অফ করবো না, মানে স্যার রেমেডি দেবেন, রেমেডি দেওয়ার পরেও আমি মেয়েদেরকে এরকম চোখ দিয়ে রেপ করবো? শোন শালা প্রস্টিটিউট তুই, তোকে তোকে মারবো, মানে এমন ভাবে মারবো শুয়োরের বাচ্চা, তোকে এমন ভাবে মারবো তুই কল্পনাও করতে পারছিস না, তোকে তিলে তিলে মারবো। তুই ফোন করে বলেছিস 500 টাকা দিয়েছি, কি হলো? রেমেডিটা তুই নিতে আসবি, তোর দুটো অপশন, এক পরিষ্কার ভুল হয়ে গেছে, আপনি যা বলবেন সেরকম ভাবে চলবো, যদি বলিস এই জন্মে বেঁচে যাবি। তুই বলেছিস আমার যারা সঙ্গী মানে সব কটা ওই কামুকের বাচ্চাই, শালা ওরা আসবে বলেছে, বলেছে ভয়তে আপনার কাছে আসতে পারে না। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, মহিলাদের অসম্মান করিস, মহিলাদের এই ধরনের কথা বলিস। শোন, তোকে তোকে আমি মারবো না, তোকে আমি বাঁচিয়ে রেখে কি অবস্থা করবো তুই ভেবে পাচ্ছিস না। শোন কুত্তার বাচ্চা, যদি তুই কোনোভাবে আমার কাছে স্যারেন্ডার না করিস, হ্যাঁ, যদি তুই আমার কাছে স্যারেন্ডার করে বলিস ভুল হয়ে গেছে আমি এইগুলো থেকে বেরিয়ে আসবো, যদি ঠিক আছে, আর যদি রেমেডিও নেব অথচ আমি মহিলা দিয়ে, আমি চোখ দিয়ে বাচ্চা বাচ্চা আমার মায়েরা যারা স্কুলে যাচ্ছে, স্বপ্ন দেখা পড়াশোনা করবে, তাদেরকে চিন্তা করে চোখ দিয়ে রেপ করবো, হ্যাঁ, শালা তোর কি অবস্থা করে টুকরো বিতর্ক করে দেবো। এবং তুই যদি আমার কাছে না আসিস, আমি তোর গ্রামে যাব, আমি তোর গ্রামে গিয়ে সকলের সামনে তোকে বধ করে আসব। আবার বলছি, আমার বধ করতে পিস্তল লাগে না, ছুরি লাগে না, কোনো রিভেঞ্জফুল কোনো ধারালো অস্ত্র লাগে না। আমার পাওয়ার তুই জানিস না। যেই একটা মানুষ, অনেক খারাপ মানুষ, অসুস্থ মানুষ, অবৈধ চিন্তা ভাবনার মানুষ আমার কাছে আসে স্যারেন্ডার করতে, ভুল হয়ে গেছে আপনি বাঁচান, আর তুই বলেছিস আমার এই নোংরামি গুলো যেন থাকে, এইগুলো ছাড়া কিন্তু আমি বাঁচতে পারবো না। যদি বাঁচতে না পারিস, সারা প্রস্টিটিউটের বাচ্চা, সারা তোকে, তোর বাপ মাকে, তোর বংশকে জ্বালা যদি ধ্বংস না করে দিয়েছি কুত্তা, এখানে আমাকে আর রাগাস না। একবার শুধু তোকে সাথে মানে কাছে পাই, তুই রেমিডিটা নিতে, তুই আমার ফোন করে বলেছিস 500 টাকা দিয়েছি, কি হবে? আর নলিটা যদি ছিঁড়ে না নিয়েছি শুয়োরের বাচ্চা, যদি নলিটা ছিঁড়ে না নিয়েছি, চোখ দুটো যদি উপড়ে না নিয়েছি, তাতে যদি কোনো কিছু হয় হবে, আমি আবার বলছি কোনো কিছু প্রবলেম হয় না আমার, আমি বললাম আমার কোনো কিচ্ছু লাগে না, অস্ত্র লাগে না। তুই অবস্থা দেখ, তুই একটা সমাজকে কলুষিত করছিস, হ্যাঁ, সমাজ বিরোধী তুই একটা, কামুক একটা, রেপিস্ট একটা, হ্যাঁ, তুই বাচ্চা বাচ্চা মেয়েদের নোংরামি চোখে দেখছিস, অসভ্যতামি। আজকে নিয়ে প্রেডিকশন করবো তাই তোকে আমি কিছু বলছি না, বা এখানেও আমি চিৎকার করতে চাইছি না, আমার রক্ত ফুটছে, তোকে যদি ছিঁড়ে না নিয়েছি শুয়োরের বাচ্চা, তোকে কি অবস্থা করবো তুই শুধু দেখ। তোকে আমি মারবো না, তোকে আমি মারবো না, তুই যদি আমার কাছে স্যারেন্ডার না করিস তোকে পঙ্গু করে রেখে দেবো শুয়ার। হ্যাঁ শালা, তোকে যদি পঙ্গু করে না রেখে দিয়েছি, তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ, আমি কিন্তু ওইগুলোকে যেন স্যার চেঞ্জ না করে, কেননা মহিলা ছাড়া, তাও মহিলা নয়, মাগি ছাড়া বাঁচবো না, আর আমাদের কি গাঁজা ছাড়া বাঁচবো না। তুই এত বড় নেগেটিভ কথা আমার সামনে নাও, বাইরে গিয়ে এই সমস্ত বলেছিস, আর আমার সামনেও তুই বলেছিস 30-40 বার হস্তমৈথুন, তোর কি অবস্থা করতে। তোকে যদি আমি তো বললাম পুরুষাঙ্গটা ছিঁড়ে না নিয়েছি, আমার নাম স্যার সুমন্ত জি চৌধুরী না, সেদিন আমি সুসাইড করবো বলে দিলাম তো। তুই আমাকে, তুই যদি ব্যারাকপুরের চেম্বারে এসে ক্ষমা না চেয়েছিস আর নিজেকে রেকটিফাই না করেছিস, আর তোর যে সাঙ্গপাঙ্গ, সব শালাকে মেরে ফেলবো, সব শালাকে এমন অভিশাপ দেবো, সব শালাকে পঙ্গু করে রেখে দেবো, তুই মিলিয়ে নিবি। কুত্তা, তোদের এত বড় স্পর্ধা, হ্যাঁ, এত বড় স্পর্ধা, তুই কাকে কি বলছিস জানিস না, ভুল করেছিস স্যারেন্ডার কর, ওইগুলো যেন পরিবর্তন না হয়, মেয়ে মানুষ ছাড়া বাঁচবো না। হ্যাঁ, লাঠিটা মারতে মারতে যদি শালা কণ্ঠনালীটা ছিঁড়ে না নিয়েছি, আর তোর ওই ধনটা ছিঁড়ে না নিয়েছি, শালা আমার নাম সুমন্ত জি চৌধুরী নয়, মিলিয়ে নিবি। বিরাট মাথাটা গরম হয়ে গেল। যাই হোক, কেন আমার কাশি কমছে না, কেন আমার সুগার কমছে না, কেন আমার প্রেশার কমছে না, বুঝতে পারছেন তো? এত 420, এত অসভ্য, এত জোচ্চোর এই সমস্ত মানুষেরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমার চেম্বারে এসে নবরাবাজি করে। সব শালাকে বধ করবো, যা, সব শালাকে বধ করবো, দাঁড়া। ভেবেছিলাম আমার অস্ত্র প্রয়োগ করবো না, এইবার দেখ আমার কি ক্ষমতা, দেখ
কি ক্ষমতা দেখ। যার প্রেডিকশনটা করব তার লগ্ন হচ্ছে মীন লগ্ন আর তুলা রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে মঙ্গল, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে রাহু, 5 নম্বর ঘরে ইউরেনাস নেপচুন, 6 নম্বর ঘরে বুধ, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে চন্দ্র প্লুটো, 9 নম্বর ঘরে শনি এবং বৃহস্পতি, 10 নম্বর ঘরে কেতু, 11 নম্বর ঘরে রবি শুক্র, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। কালপুরুষ ছক। আমি কয়েকটি বৈশিষ্ট্য প্রথমেই বলছি। হ্যাঁ, প্রথম যে কথাটা বলবো যে এই প্রেডিকশনটা এই জাতকের বাবা মায়ের পক্ষ থেকে করা হয়েছে, 420 ডিগ্রি কখনো করা উচিত হয়নি। আবার বলছি, তোমরা এমন 420, এই জাতকটির বাবাই নেই, এই জাতকটির শুধু মা আছে। আমাকে প্রথমেই আবার পরীক্ষা করা হচ্ছে, লক্ষ্যভ্রষ্ট করা হচ্ছে। হ্যাঁ, সব শালা কি মানে কি বলবো, কি একদম কি মানে পাঁক থেকে জন্ম হয়েছে তোমাদের? সবকটার কি মানে কি বলবো, ময়লা থেকে কি তোমাদের প্রাণবায়ু এসছে? হৃৎপিণ্ডটা কি তোমাদের ওই কাস্তাকুর থেকে জন্ম নিয়েছে? এই জাতকটির বাবা নেই, বলা হয়েছে বাবা মায়ের পক্ষ থেকে প্রেডিকশনটি করতে বলা হচ্ছে। এই জাতকটির যদি বাবা থাকে, শোন, এর মাকে আমি বলছি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে একদম স্বীকার করবি ভুল হয়েছে, এবং সেটা আমি নেক্সট যখন আমি অনলাইন প্রেডিকশন করব, যে কোনো কালকে পরশু তরশু যবেই হোক, আমি আবার সকলের সামনে তুলে ধরবো। যদি না করেছিস, স্ম্যাশ করে দেবো তোকেও, ধ্বংস করে দেবো তোকেও, তুই মিলিয়ে নিবি। বাবা নেই, বাবা মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছি বাবা মায়ের পক্ষ থেকে। হ্যাঁ, বাবা মারা গেছে পরিষ্কার, আমি মা, একমাত্র মা, বলা গেল না? যদি ধ্বংস না করে দিয়েছি, যদি স্বীকার না, প্রেডিকশনটা শোনার 1 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেই হোয়াটসঅ্যাপটা সকলের সামনে পরের বার দেখাবো। যদি না হয় ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব তোমাদের, তুমি শুধু মিলিয়ে নিও। ফার্স্ট এর যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিছু না হোক 6 ফুট উচ্চতা, পরিষ্কার। এর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 চোখ ছোট 1 চোখ বড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছেলেটি আমিষ খায় না, মাংসতে অরুচি, বা বড়জোর হয়তো ডিমটা খায় তাও অল্প, এ কিন্তু নিরামিষ খেতে পছন্দ করে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি ক্যালকুলেশনের সময় লিখেও ছিলাম, এর বাবা নেই, বাবা থাকতেই পারে না। হ্যাঁ, 6 নম্বর ঘরে 6-9 কানেকশন, 9-6, 8 নম্বর 12 নম্বর ঘরকে হিট করছে রবি, এবং 11 নম্বর ঘরে ফিজিক্যালি বসে রয়েছে, তাও শুক্রের সাথে শনির ঘরে, বাবা থাকতেই পারে না। পিঠে এর পুঁজ আছে একটা, এটা লক্ষ্য করা যাচ্ছে। ডান দিকে টাল খেয়ে হাঁটে, ডান দিকে টালকে হাঁটে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এ কথা কেমন করে বলে, এর সাউন্ডটা যদি আমি শুনতে পাই, নমস্কার, আমি সুমন্তজি চৌধুরী বলছি, আমি আপনার কাছে প্রেডিকশন করাতে চাই। মানে ড্রাঙ্ক করা অবস্থায় যেভাবে মানুষ কথা বলে, সেরকম করে কথা বলে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এর মাকে আমি আবার বললাম, এই প্রেডিকশনটা শোনার 24 ঘন্টার মধ্যে যদি হোয়াটসঅ্যাপের মধ্যে বাবা থাকলে পরিষ্কার বাবা বলছি আমি, বাবা আছে দেবে, আর যদি বাবা না থাকে তাহলে তুমি পরিষ্কার বলবে বাবা ছিল না, এমনি লিখে দিয়েছি। যদি বাবা থাকে তাহলে আজকে এটাই আমার শেষ অনলাইন প্রেডিকশন, আর যদি বাবা না থাকে তাহলে ক্ষমা চাইবে, ক্ষমা তোমাকে চাইতেই হবে। দেখি আমার প্রেডিকশন, আমার ক্যালকুলেশন সত্য না তুমি সত্য, এটা আমি দেখতে চাই। আমি এক্ষেত্রে, তুমি প্রশ্ন করেছো, প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত আবার মিথ্যে কথা বলেছি, এর সম্পর্কে জানতে চাই। ই এখন বেডে পড়ে রয়েছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 9 জানুয়ারি 2024, 9 জানুয়ারি, এই বছরের 9 জানুয়ারি 2024 এর 9 জানুয়ারি থেকে 19 জুলাই পেরিয়ে গেল। বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হাত পা ভালো মতন ভেঙেছে, শরীরের কিছু অংশ টুকরো বিটুকরো হয়ে যেতে পারে, এবং পুরোপুরি হসপিটালাইজড এবং বেডের মধ্যে পড়ে রয়েছে আজকের দিনে। সেটাও কিন্তু অবশ্যই জানিও, সেটাও কিন্তু আজকের দিনে জানিও। যদি না জানাও, লুকিয়ে রেখে দিয়েছে। আমাকে কিসের পরীক্ষা নিচ্ছি? এরকম করে কখনো মানুষ প্রেডিকশন করে? একটা আমার যদি কোনো স্টুডেন্ট হতো, অভিজ্ঞ যদি না হতো, সে তো প্রেডিকশন করতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলতো। উল্টো পাল্টা দিকে লক্ষ্য প্রশ্ন করছো, এর সম্পর্কে প্রশ্ন করছো, অথচ আজকের দিনে পরিষ্কার হসপিটালাইজড এবং তার অ্যাক্সিডেন্টাল মারাত্মক ইনজুর আমি যেটা লক্ষ্য করতে পারছি। এটাও তুমি কিন্তু লিখে পাঠাবে, এটা সত্যি বললাম না মিথ্যে বললাম। সবচেয়ে বড় ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই জাতকটি প্রচুর টাকা লোন করে ফেলেছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর টাকা দেনা,
বিজনেস করবো, এই করবো, প্রচুর টাকা দেনা। এবার তারপরে দেখা যাচ্ছে সেগুলো তো রোলিং হচ্ছে, সুদ তো দিতে পারছে না, বাড়িতে কেউ মরছে, মারছে, চিৎকার চেঁচামেচি করছে। এবার তার মধ্যে এ দেখা গেল টুকরো বিটুকরো হয়ে পড়ে রয়েছে, জীবন মৃত্যু নিয়ে টানাটানি, ছোটখাটো অ্যাক্সিডেন্ট নয়, মারাত্মক অ্যাক্সিডেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এখন দেখা যাচ্ছে পাওনাদারেরা সবাই বলছে কি হলো, আমাদের টাকা না দিয়ে এবার তো মিনিমাম 1 বছরের আগে বা 6 মাস 7 মাসের আগে উঠতে পারবে না, এবং বিপুল টাকা দেনা, সেটা আস্তে আস্তে রোলিং হতে হতে সুদ বাড়তে বাড়তে কোন লেভেলে চলে যাচ্ছে এটা লক্ষ্য করা যাচ্ছে। এই ইনভেস্ট যে করা হয়, এই রিলেটেড কোনো কাজ করে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা জিনিস কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, নেক্সট 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে মানে ও সুস্থ হওয়ার পর থেকে 1 বছরের মধ্যে, এখন তো পুরোপুরি নেগেটিভ জায়গায় রয়েছে, ওর অবস্থা কিন্তু আরো ডিক্রিজ হবে। ওর এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে জমি, ঘর, বাড়ি, সোনা দানা সবকিছু সেল করে দিতে হবে কেবলমাত্র এই সন্তানটিকে বাঁচাবার জন্য। বাঁচাবার মানে মানে ফিজিক্যালি বাঁচাবার জন্য নয়, ও এমন মানে অর্থনৈতিক জায়গায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, মান সম্মান সব দিক দিয়ে হানি হয়ে যাচ্ছে। তাই জন্য সেখান থেকে ছেলেটাকে প্রোটেক্ট করার জন্য তার পৈতৃক বাড়ি থেকে শুরু করে, হ্যাঁ, যা যা কিছু আছে, সম্পত্তি, জমি জমা সবকিছু কিন্তু একদম বিক্রি করে দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাস্তুর নেগেটিভিটি মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বাস্তুর নেগেটিভিটি। ক্যালকুলেশনটা বলছি না, ক্যালকুলেশনটা বললে তুমি বুঝবে না, শুধু এইটুকু শোনো, বাস্তুর নেগেটিভিটি ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। বাস্তুর নেগেটিভিটি যখন কোনো ছকের মধ্যে বোঝা যায়, তখন সে চাঁদের জমি কিনে যদি থাকে তাহলেও কিন্তু সেখানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। সে যদি আমেরিকায় চলে যায়, সে যদি কখনো দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, যেখানেই যাক, সেখানে কিন্তু যেখানেই থাকবে সেখানেই বাস্তু দোষ ক্রিয়েট হবে। বাস্তু দোষ মানে কখনো বাস্তুর দোষ নয়, এটা বারবার ধরে বলেছি। এর একটা সবচেয়ে মারাত্মক জিনিস রয়েছে, একদম এক্সট্রিমলি সরি টু সে, আমার অনেক খ্রিস্টান, অনেক মুসলিম, অনেক পাঞ্জাবি, জৈন, ইহুদি সব ধর্মের মানুষ আমার চেম্বারে আসে, এবং আমি তাদের পিতা, আমি তাদের জনক, আমি তাদের গুরু, পথপ্রদর্শক, টিচার। কেননা আমি ধর্ম জিনিসটা সম্পূর্ণ আলাদা, জাতপাত জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমি যেই প্রফেশনে রয়েছি, ডাক্তারের যেমন কোনো জাত ধর্ম কিচ্ছু হয় না, একজন উকিলেরও যেমন হয় না, শিক্ষক তাদেরও যেমন হয় না, অ্যাস্ট্রোলজারদের তো হয়ই না। কিন্তু একটা কথা হচ্ছে যে, মনে করো আমার একজন মুসলিম মা রয়েছে বা মুসলিম স্টুডেন্ট আছে, যেই হোক মুসলিম স্টুডেন্ট, দেখা গেল আমি এমন ভাবে তাকে হিট করছি যে তার যে সামাজিক ধর্ম, একটা হচ্ছে ইন্টারনাল ধর্ম হয় ধারণ করা, আরেকটা সামাজিক ধর্ম, সেই জায়গাটাই আমি হিট করলাম। বা দেখা গেল আমি মানে কি বলবো, ধর্ম নিরপেক্ষতা দেখাতে গিয়ে এমন ভাবে কিছু কাজকর্ম করলাম যেটা আমার যে অর্থোডক্স ধর্মের জায়গা, সেই জায়গায় হিট করলাম। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটি আলোচনা চক্রে দেখেছিলাম যে একজন মহিলা নিজেকে সেলিব্রিটি বলে, যাই হোক আমি কারোর নাম বলতে চাই না, তাকে প্রশ্ন করা হয়েছিল পুজোতে কি করবে, সে বলেছিল অষ্টমীর দিন গরুর মাংস খাবো। পুজো নিয়ে একটা বাতাবরণ, পুজো আসছে, দুর্গাপূজা আসছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমি কোন মাংস খেলে কি খারাপ না খারাপ এইগুলো সম্পর্কে কিচ্ছু জানি না, এবং আমার যদি মনে হয় খাদ্য এইটা খাওয়া যেতে পারে, আমার রুচিতে বাঁধবে না, তাহলে খেতেই পারি, কিন্তু সেটা আইন অনুযায়ী খেতে হবে। কারণ আমি যদি বলি এখন বাঘের মাংস খাবো, বাঘবধ করবো, সেটা তো আইন অনুযায়ী নয়। আইন অনুযায়ী সামাজিক মতে মুসলিমরা তাদের এক ধরনের খাবার খায়, হিন্দুরা এক ধরনের খাবার খায়, পাঞ্জাবিরা, খ্রিস্টানরা, এই নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু একটা পুজোর জায়গা, পুজোর মরশুম, ঢাক বাজছে, সেখানে অহেতুক এই কথাটা বলার কোনো মানে ছিল কি? আমি সেই দিন প্রতিবাদ করেছিলাম যে মানসিকভাবে এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা তার ব্যক্তিগত জীবনকে শেষ করবে, এবং আজকের দিনে হাজবেন্ড অন্য আরেকজনের জড়িয়ে অন্য আরেকটা জায়গায় রয়েছে, এবং পুরোপুরি তার বিবাহিত জীবন স্ম্যাশড। কেন হচ্ছে নেগেটিভিটিটা, কেন হচ্ছে ভাঙন? তার কারণ আমার যেমন মুসলিমদের কিছু নীতি রীতি রয়েছে, আমি যখন কোনো হিন্দুদের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বলি, তখন কিছু কিছু ক্ষেত্রে যদি আমি হিন্দু ধর্মের
প্রয়োগটা করি, মুসলিমদের ক্ষেত্রে মুসলিম ধর্মের প্রয়োগ করি, বা এমন প্রয়োগ করি যেটা কোনো হিন্দু মুসলমানের জায়গায় আসে না। আমার হিন্দু মুসলমান খ্রিস্টান এই কথাগুলো উচ্চারণ করতে ভালো লাগে না। সবাই আমার মা, সবাই আমার সন্তান, পিতা, সবাই আমি ছোট মানে মেয়েদেরকে মা হিসাবে দেখি, আর ছেলেদেরকে বাবার মতন দেখি। এবং অ্যাকচুয়ালি কি হয়, পিতা যেমন হ্যাঁ বল বাবা, তার মানে বাবা হয়ে যাচ্ছে না, সেরকম যেমন আমাদের মেয়েকে মা বলে ডাকে সেরকম ভাবি, কেননা আমি তো পিতা, আমি তো তাদের গুরু, টিচার, পথপ্রদর্শক। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে, এই জাতকটির মধ্যেও একটা স্বভাব, এই জাতকটি বাড়িতে দেখা গেল মা পছন্দ করে না, বয়স হয়েছে, সে হয়তো দেখা গেল গরুর মাংস নিয়ে এসে খাচ্ছে। কেন ভাই, কেন অহেতুক এইগুলোর মধ্যে দিয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় থাকে না? কাউকে আঘাত দিয়ে কখনো নিজের ধর্মকে বা আমি ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্ম মানি না, এটাকে প্রকাশ করার কোনো যৌক্তিকতা নেই। প্রচুর মানুষ, মুসলিম মানুষ, খ্রিস্টান মানুষ, হিন্দু মানুষ আজ আমার প্রেডিকশন দেখে শুনে, আপনারা বলুন যে আমি কি কথাটা কোনো ভুল বলছি? কি দরকার অষ্টমীর দিন কেউ যদি বলে আমি এই খাবো, এই খাবো, সেই খাবো, এই ঠিক আছে, এমন কোন রকমের কথা বলবো কেন যেই কথাটা শুনে অফেন্সিভ কথা হবে, যেই কথাটা শুনে আরো কয়েকটা মানুষ রেগে যাবে বা অর্থোডক্স জায়গায় হিট করবে? এর স্বভাবটা ঠিক সেই ধরনের স্বভাব, এর স্বভাবটা পুরোপুরি সেই ধরনের স্বভাব। তাই জন্য বাড়িতে, তাই জন্য বন্ধুদের সাথে, তাই জন্য কোনো উৎসব আচরণে কখনো নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। এই যে ইচ্ছাকৃত ভাবে মানুষের পেছনে লাগা, এই যে ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ ধর্মের সাথে ধর্মের ঝগড়াঝাটি বা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দেওয়া, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো, এ কিন্তু ঠিক এই ধরনের। হ্যাঁ, প্রথমত সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলা বা আমি একজন প্রতিবাদী চরিত্র প্রমাণ করতে চাই, এই জিনিসটা কিন্তু না আমি একদম বরদাস্ত করতে পারি না। তার কারণ আমি বারবার ধরে বলেছি, যে মানুষটার কথা শুনে আমি ভীষণ উদ্বুদ্ধ হই তিনি হচ্ছেন লেনিন। তাকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ গড, তিনি বলেছিলেন গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। তারই একটি অমোঘ বাণী রয়েছে, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। প্রতিবাদের ভাষাটাকে বা সেটাকে বিপ্লবের ভাষাও বলা যেতে পারে, সেটাকেও কিন্তু জানতে হয়, চিনতে হয়, উপলব্ধি করতে হয়। তাহলে এই যে অহেতুক প্রতিবাদ, আমাদের সমাজে নানান জায়গায় নানান স্তরে নানান কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে প্রচুর ভালো জিনিসও হচ্ছে, প্রচুর খারাপ জিনিসও হচ্ছে। কিন্তু একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে চায়ের দোকানে অকস্মাৎ হঠাৎ করে দেখা গেল একটা কাউকে নেগেটিভ ভাবে হিট করলাম, বিশেষ করে এর স্বভাব দেখা গেল নয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো, নয় মুখ্যমন্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো, কোন রাজনৈতিক দলকে মা মাসি খিস্তি মেরে কথা বলতে শুরু করলো। এটাকে প্রতিবাদ বলে না, এটাকে কেবল শত্রু তৈরি করা বলে, শত্রু বাড়ানো বলে। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। বিপ্লবের ভাষাটাকেও জানতে হয়, উপলব্ধি করতে হয়। আমি যদি সেটাকে একটু পরিবর্তন করে বলি, তাহলে প্রতিবাদের ভাষাটাকেও জানতে হয়। যে প্রতিবাদ অন্য মানুষকে ইন্সপায়ার করে না, যে প্রতিবাদ অন্য মানুষকে তার ভুলটা ধরিয়ে দেয় না, সেটা প্রতিবাদ নয়, সেটা কখনো প্রতিবাদ হতে পারে না। সেটা জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে শত্রু তৈরি করার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি। সুতরাং এই মানসিকতাটা ভীষণ পরিমাণে চেঞ্জ করার প্রয়োজন আছে। ও তো আজকের দিনে আসতেই পারবে না 6 মাস 7 মাসের আগে, তারপরেও সে কখনো আসবে না। সে কিন্তু ওই ঠিক যেমন একটা ঘটনা বললাম এই মেদিনীপুরের, সেরকম একটা দেখা গেল একজন অ্যাস্ট্রোলজারকে পরীক্ষা করতে গেল এবং সেখানে গিয়ে অ্যাস্ট্রোলজি মানি না, অ্যাস্ট্রোলজি ফালতু, অ্যাস্ট্রোলজি বলে কিছু হয় না, কর্ম সব হ্যানত্যান। যাকে নিয়ে বলছে, যে সাবজেক্টটাকে নিয়ে প্রতিবাদ করছে, সেই সাবজেক্টটাকে নখদর্পণে কখনো কিন্তু তার নেই, তার নলেজ নেই। একটা মানুষকে নিয়ে, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, বা পাশের বাড়ির কাকু হোক, যেই হোক, যার সম্পর্কে পুরোটা জানি না, না জেনে ভাষা ভাষা কথা শুনে তার সম্পর্কে নেগেটিভ বাক্য প্রয়োগ করব কেন? আমি যখন একটা দেখা গেল সরকার যেভাবে কাজ করছে, তার যে কর্মসূচিটা, তার যে কাজ করার যে জায়গাটা, সেইটা সম্পর্কে ভালো মতন অবগত নয়, কেবলমাত্র কেউ একজন বললো জানিস তো ওরা ওই করছে, বাস দুনিয়াটা গেল, রাজ্যটা গেল, সেইটা শুনে চায়ের দোকানে উদম খিস্তি মারতে শুরু করলাম, তাহলে সেটাকে প্রতিবাদ বলে না। যাকে নিয়ে প্রতিবাদ
করছি আমি, যে সিস্টেমটাকে নিয়ে প্রতিবাদ করছি আমি, যে মানুষটাকে নিয়ে প্রতিবাদ করছি আমি, তাহলে সেই জায়গাটা ভালো মতন রপ্ত করা প্রয়োজন। হ্যাঁ, ভীষণ দেখবেন সমালোচকেরা অনেক সময় একটা সিনেমার সমালোচনা করছে, কিছু কিছু দেখবেন একদম কিচ্ছু না বুঝে সমালোচনা করে দেয়। আরেকজন কত ভালো সমালোচনা করে, কিভাবে অবজারভেশন। তুমি ফাট করে বলে দিলে অ্যাস্ট্রোলজার ফালতু, মনে করো অ্যাস্ট্রোলজার ফালতু, ফালতু সুমন্ত জি চৌধুরী বানিয়ে বানিয়ে। তুমি ভালো মতন তাকে অন্তত একটা বছর স্টাডি করো, তারপর তাকে নিয়ে কোনো খারাপ কথা বলো। তুমি একটা বা দুটো অনুষ্ঠান দেখলেই তাকে নিয়ে খারাপ কথা বলবে? তোমার যদি মনে হয় একটা বাড়িতে তুমি তো একা থাকো না, তাহলে সেই বাড়িতে সাডেন অকস্মাৎ, এবং দেখা যাচ্ছে সেই বাড়িতে হয়তো তুমি তো এমনিতে নর্মালি, আমি নর্মালি বলছি আর কি, কোনো কারণ নেই, অকস্মাৎ দেখা গেল একটা বন্ধু বান্ধবরা চলে এলো, তুমি নিজে হয়তো খেলে না, কিন্তু সেখানে দেখা গেল শুয়োরের মাংস, সেখানে দেখা গেল গরুর মাংস খাওয়া হচ্ছে। মানুষ তো পছন্দ করছে না, সমাজবদ্ধ জীব তো এই কারণের জন্যই বলা হয়। আর ঘরের পরিবেশের জন্য মানুষ কোনটাতে, শুধু আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে গেলে হবে কেন? আমি কেন অষ্টমীর দিন গরুর মাংস নিয়ে কথা বলবো? গরুর মাংস নিয়ে কথা বলতে হলে আমি ঈদের দিনে কথা বলবো, মহরমের দিনে কথা বলবো, মুসলিমদের পরব যেগুলো রয়েছে, উৎসব যেদিন রয়েছে সেদিনকে আজকে খাওয়া গেই হোক। তুমি একটা হিন্দু ধর্মকে সারেন আঘাত করতে পারো না, তুমি একটা মুসলমান ধর্মকেও আঘাত করতে পারো না, খ্রিস্টান ধর্মকেও আঘাত করতে পারো না, বা জৈন ধর্ম যারা একদম দেখা গেল ভেজ খায়, সেখানেও তুমি কাউকে আঘাত করতে পারো না। যে যার নিজের জায়গায় থাক, বা যদি কিছু বলতে হয় তাকে ভালো মতন জেনে তারপর তো বলো। কাকে বলছি? সে তো হসপিটালে শুয়ে রয়েছে, হাগুমুতো পরিষ্কার করছে নার্স আয়া। সুতরাং এই ধরনের তোমার ছেলে ব্যর্থতার কারণটা তো এই, প্রচুর শত্রু তৈরি করে ফেলে, নেগেটিভ কথা বলে। একটা মানুষ বন্ধু হতে চায়, বা একটা মানুষ দেখা যাচ্ছে ওর সহকর্মী, বা মানে একদম তার ফিলিংস ভাগ করতে চায়, এবারে এমন নেগেটিভ কথা বললো, সে দেখা গেল দূর, এর সাথে কথা বলে লাভ নেই, মেন্টাল ডিস্টার্ব। তাহলে যখন কোনো কিছু বলছো তার পেছনে অকাট্য যুক্তি রাখো, এবং সেই সাবজেক্টটা সম্পর্কে ভালো মতন জানো, তারপর তো বলবে। এর একটা মারাত্মক নেগেটিভ জায়গা হচ্ছে চটজলদি বড় হতে চায়, এবং বিপুল ফাটকা কি হয়ে যায় যখনই আমি একটা ফাটকা রিলেটেড কোনো কাজ করলাম চটজলদি বড়লোক হওয়ার জন্য। দেখা গেল চটজলদি বড়লোক হওয়ার জন্য আমি একটা বিপুল ইনভেস্ট করলাম, দেখা গেল সেই অনুপাতে কিন্তু আমি ফাটকাটা পেলাম না। কিন্তু যখন আমি কোনো ফাটকা রিলেটেড কাজ করছি, বা ফাটকাতে ইনভেস্ট করার চেষ্টা করছি, প্রচুর টাকা সুদ পাওয়া যাবে হ্যান ত্যান এইগুলোর জন্য, তখন যেহেতু আমার প্রিপারেশনটা থাকছে না, সফল হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করছি না, তার ফলে কি হচ্ছে, ফাটকায় লাগাবার পর 6 মাস 1 বছর পর দেখা গেল সেই রিটার্নটাই পেলাম না। তখন কিন্তু আমি আবার সচেষ্ট হতে পারি না, চেষ্টা করতে পারি না, লড়াই করতে পারি না, ফাইট করতে পারি না, সংঘর্ষ করতে পারি না। তার কারণ আমার মাইন্ডসেটটাই হয়ে গেছে শুয়ে শুয়ে ল্যাপটপের মধ্যে টুক করে ঢেলে দেব, বা এখান থেকে শুনবো, টুক করে এখানে টাকা লাগিয়ে দেব, টাকা লাগিয়ে দিয়ে এসির মধ্যে থাকবো, মস্তির মধ্যে থাকবো, অটোমেটিকলি টাকা চলে আসবে। তাহলে লড়াই করতে ভুলিয়ে দেয় কিন্তু ফাটকা যোগ। ফাটকা যোগ এমন একটা জিনিস যেটা প্রিপারেশন নিতে ভুলে যাই, লড়াই করতে ভুলে যাই। এবং এই যে সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যানেজ অ্যাচিভ দ্য সাকসেস, বা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। এই জায়গা থেকে কিন্তু আমার মাইন্ডসেটটা সরে যায়, এবং কখনো স্টাডি করার ইচ্ছে, একটা প্রোডাক্ট নিয়ে যখন আমি সেটাকে সেল করব বা বিজনেস করব, তার ভ্যালু, তার যে ডিটেলিং, সেইগুলো কখনো করতে চাই না, কেননা মাইন্ডটাই পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু নিয়তি, ভাগ্য, দেখুন তো এই সময়ের মধ্যে আমার প্রচুর অর্থ ইনকাম আছে কিনা, আমি এই মানসিকতাটা চলে আসে, আমি পারি এই কথাটা, বা ডবল ইকারটা তখন ডিলিট হয়ে যায়। তার ফলে কি হয়ে যায়, যখন আমি ব্যর্থ, দেখা গেল আমি আউটপুট গেন করলাম, কিন্তু যদি আমি 10 বার ইনভেস্ট করি সেখানে 2 বার গেন করলাম, কিন্তু 8 বার পরাজিত হলাম। এবং এই যতবার আমি গেন করছি, বা তার উপর আমার বিশ্বাস ভাবটা আসছে, আমার পরবর্তী জীবনটা কিন্তু ইনসিকিউর হয়ে যাচ্ছে, কেননা সেখানে লড়াই নেই, সেখানে কিন্তু ওই যে বললাম এবিলিটি নেই, সেখানে কিন্তু আমার নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রস্তুতি নেই, এবং মাইন্ডসেটটা নেই। তাই জন্য আমি আজকের দিনে করলাম, এরকম প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে, শুধুমাত্র ইনভেস্টের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে ফাটকাতে চাচ করে উন্নতি হয়েছে, এবং তারপর দেখা গেছে যে উন্নতিটা পেল
আর নামগুলো আর বলতে চাই না, সেই উন্নতিটাকে ধরে রাখার জন্য প্রস্তুতি বা প্রিপারেশন নিল না, পরবর্তীকালে এমন তলিয়ে গেল খুঁজেই পাওয়া গেল না। কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার ছেলে ভীষণ বাচাল, আমি যেটা দেখতে পাচ্ছি, সারাক্ষণ ধরে জ্ঞান দেয়। আজকালকার তুমি যে কোনো একটা অ্যাপস খুলবে, নানান অ্যাপস রয়েছে বা অনলাইনে, টিভি সিরিয়ালের বাচ্চা বাচ্চা মেয়ে থেকে বা এমনি দেখবে বাচ্চা বাচ্চা মেয়েরা যখন কোনো ভিডিও করছে, শর্ট করছে, কোনো কিছু করছে, ছেলে মেয়ে সবাই, আমি তো বুড়ো বুড়ির কথা বাদ দিয়ে দিলাম, সবাই দেখবে। শোনো, জীবনে যদি কেউ না থাকে তোমাকে একা চলতে হবে, জীবনটা একারই নাম। বা আরেক ক্ষেত্রে, তুমি আমাকে ভুলে গেলে আমাকে ঠিকই করলে, আমার অতীতটা ছিল তোমার উপর নির্ভর করে, কিন্তু বর্তমানটা এখন আমি স্বাবলম্বী। এত বেশি জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে না আছে তলানি, না আছে ওয়েট। সবাই ওই যে বললাম, সিকিং স্টোন স্ট্যান্ডিং অন দ্য সিসোরও নয়, সবাই ওই ঘরে বসে সব জীবন জেনে গেল। হ্যাঁ, দুইজন প্রেমিক গাঁথনি দিয়ে চলে গেল, এমন তারপর দুঃখ হলো, ব্যাস এবার জীবন বোধের কথা বলতে শুরু করলাম। জীবনের কেউ না থাকলেও একা চলতে হয়। জীবনটা যে কত কঠিন, রূঢ় বাস্তব, সেখানে যে কত অধ্যায় রয়েছে, কত বাঁক রয়েছে, কত প্রতিবন্ধকতা রয়েছে, কতবার হেরে যাওয়া রয়েছে, কত চোখের জল রয়েছে। তাই জন্য আমি যখন বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চারা যতক্ষণ বাচ্চার মতন কথা বলে, বাচ্চা বলতে আমার কাছে বাচ্চা মানে কিন্তু 30-40 বছর বয়স পর্যন্ত বাচ্চা, আমি কারোর কথা, কেউ কিছু একটা আমাকে বলছে, সেই কথাটা শুনি না, তারা যদি মানে কি বলবো ওইটি মানুষ না হয় বা অভিজ্ঞ মানুষ না হয়। কোনো একটা বাচ্চা কেউ কথা বললে একদম বাচ্চাদের মতন করেই রেসপন্স করি। আমি একদম এগুলো পছন্দ করি না। আমি কোনো হালকা মানুষের সাথে মিশতেই পছন্দ করি না। আপনারা আমাকে আনসোশাল, আমাকে অনেক কিছুই বলতে পারেন, আমি একদম হালকা মানুষের সাথে মিশতে পছন্দ করি না। কিন্তু আমি যখন একজন কৃষকের সাথে মিশেছি, পাকা চুলের কৃষক, তিনি যেই জ্ঞানগুলো আমাকে দিয়েছেন, গীতাতে আমি সেই জ্ঞান খুঁজে পাই না, বা সেই জ্ঞানগুলো দেখা গেল গীতার জ্ঞানের মতোই অত্যন্ত প্রগাঢ়। কেননা বাস্তব জীবন সম্মত জ্ঞান। যদিও গীতা এমন একটা সাবজেক্ট, এমন একটা বই, যেটাকে পুরোপুরি পড়াশোনা করে আত্মস্থ করা অসম্ভব এক জন্মে, কিন্তু এমন কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান কিছু সাধারণ মানুষ দেয়। হ্যাঁ, যেই মানুষটা মুটে মজুর কুলি, বা যেই মানুষটা ঠেলা রিক্সা চালাচ্ছে, একটু বয়স্ক, একদম ইয়ং নয়, একটু বয়স্ক, তারা যখন চুপচাপ বসে একটা বিড়ি টানছে, একদম তাদের বন্ধু হয়ে তাদের কাছ থেকে কিছু জ্ঞান শুনো। তারা যে তোমাকে জীবনের জ্ঞান দেবে, তোমাকে কারোর বাবার ক্ষমতা নেই। কোনো সন্ন্যাসী, কোনো পুরোহিত, কোনো বাবাজি, কারোর বাবার ক্ষমতা নেই সেই জ্ঞান তোমাকে দেবে। সেই জ্ঞানগুলোকে আহরণ করে শুধু নিজের ভেতরের মধ্যে ঢুকিয়ে নাও, পরে ইমপ্লিমেন্ট করো। আমি জ্ঞান বলতে কিন্তু বারবার ধরে এই যে প্রৌঢ় বয়স্ক মানুষ, যে কোনো বয়স্ক মানুষ যখন কোনো কথা বলে, সেই কথাটার পেছনে কিন্তু এত গভীরতা থাকে, ডেপথ থাকে। তার কারণ একটা 60 বছরের মানুষ, একটা 70 বছরের মানুষ যখন কিছু বলছে, সে কতটা জীবন দেখে এসছে। আর সে যদি সফল না হয়, তাহলে তো আরো বেশি জীবন দেখেছে। পরাজিত হওয়া মানে বিরাট শিক্ষা লাভ করা, বিরাট শিক্ষা। পরাজয় থেকে যে শিক্ষা পাওয়া যায়, জয় থেকে সেই শিক্ষা পাওয়া যায় না। একটা বয়স্ক মানুষ, পরাজিত মানুষ বা খেটে খাওয়া মানুষের যার নলেজ রয়েছে, সে হয়তো মানে এমন একদম গুছিয়ে কথাটা বলছে না, সে তার মতন করে এমন ভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করবে, তুমি সেটাকে নিজের মতন করে যখন গুছিয়ে নেবে, মনে হবে বাবা, এটা তো আমি কোনো ধর্মশাস্ত্রে পাইনি। তাহলে এক্ষেত্রে তোমার সন্তানকে শ্রোতা হওয়া প্রয়োজন ছিল বক্তা হওয়ার চাইতে। এই জাতকটির ভুল অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, একাধিকবার অপারেশন, এবং ভুল অপারেশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্বেও কিন্তু এরকম কোন অপারেশন হয়েছিল যেটা ভুল অপারেশন এর ক্ষেত্রে হয়েছিল, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এর জীবনে কাকা জ্যাঠা বা কাকা জ্যাঠার দিকের যারা রয়েছে, তারা
মারাত্মক গুপ্ত শত্রু বা সবচেয়ে বড় গুপ্ত শত্রু, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং এর দুর্বলতার সুযোগ নিয়ে একে ঠকাবার চেষ্টা এর কাকা জ্যাঠা বা জ্যাঠার ছেলে মেয়েরা বা ওই পরিবারের সদস্য করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই জাতকের সবচেয়ে বড় নেগেটিভ জায়গা, ইনভেস্ট রিলেটেড বিজনেস করছে, মানে কাজ করছে, যেখানে সবচেয়ে পাওয়ারফুল যেটা প্রয়োজন হওয়া যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেটা কিন্তু এর একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিকেট করার জায়গা একদম নেগেটিভ। কেউ কিচ্ছু জানে না, আমি শুধু জানি, তা বলে চলবে নাকি? কারোর কথাই শুনবে না, আমি যেটা বলছি সেই কথাটাই শেষ, এটা কখনো হয় নাকি? চট করে ইরিটেট হয়ে যাবার জায়গা, বা ওই যে বললাম প্রতিবাদী চরিত্র, ওরকম করে হয় না, ওরকম করে হয় না। হ্যাঁ, বিজনেস এথিক্স, বিজনেস পলিসি অনেক আলাদা রাখতে হয় জীবনে সফল হতে গেলে। কমিউনিকেশনের জায়গায় ভীষণ নেগেটিভ আমি লক্ষ্য করছি। বন্ধু বলে এর কিন্তু কেউ নেই। দুদিনের বন্ধু, 3 দিনের বন্ধু, তারপর সব বন্ধু আবার ডিলিট হয়ে যায়, আউট হয়ে যায়, শত্রু হয়ে যায় বা ছেড়ে চলে যায়, এটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বলে এর কিন্তু কেউ নেই। মনে রেখো, সবাই তোমার মতন হবে না। ওকে যদি আমি প্রেডিকশনটা শোনাতে পারতাম সবচেয়ে ভালো হতো। ওর মনোমতো সবাইকে হতে হবে। যদি সবাই না হয় তাহলেই তার সাথে খারাপ ব্যবহার করে। তাহলে দিস ইজ কল্ড আইডেন্টিটি ক্রাইসিস। এই আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাওয়া মানে ভয়ঙ্কর জিনিস। আমার ব্যক্তিগত জীবন নেগেটিভ হয়ে যাবে, প্রফেশনাল ফিল্ড নেগেটিভ হয়ে যাবে, কমিউনিকেট রিলেটেড কোনো কাজকর্ম বা বিজনেস করলে একদম স্ম্যাশড হয়ে যাবে। আমি জীবনে 24 ঘন্টার মধ্যে আমি যদি দেখা গেল আমি আমার সমাজে, আমি আমার পাড়ায়, আমি যে আশেপাশের মানুষগুলোর সাথে মিশছি তাদের মধ্যে 90% মনোমতো হয় না, কিন্তু তা বলে তাদেরকে আমি এমন ভাবে হিট করলাম তারা যদি শত্রু হয়ে যায়, তাহলে একটা সময় পুরো পৃথিবীটা আমার এগেনস্টে চলে যাবে, পৃথিবীটা ছোট হতে থাকবে, পৃথিবীতে তোমার বলে কেউ থাকবে না। এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। এ না মহিলাদের প্রতি তীব্র ঘৃণা, মহিলাদেরকে নিয়ে উল্টোপাল্টা এও কথা বলে, বা মহিলা সহ্য করতে পারি না, এ কিন্তু আলটিমেট বিপুল পরিমাণে মহিলা ইন্টারেস্টেড। মানে মহিলাদের প্রতি যে এর যে কৌতূহল, মহিলাদের প্রতি এর যে আগ্রহ মারাত্মক রয়েছে। কিন্তু যে কোনো কারণের জন্যই হোক, ওই যে আঙ্গুর ফল টক হয়ে যায়, এবং যে কোনো কারণের জন্যই হোক মহিলারা যখন ওকে ইগনোর করতে শুরু করে, বা যখন ওর যে চাহিদাটা, এই চাহিদাটা যখন ফুলফিল হয় না, তখন মহিলা বাজে। আমাকে একজন আমার গুরুই বোধহয় বলেছিলেন, নাকি খুব অভিজ্ঞ মানুষ বলেছিলেন, যে যেমন একজন ধর প্রসাদ খাই না, ধর ঠাকুরের প্রসাদ খাই না, এই গল্পটাও আমি বলেছিলাম। তখন গুরু আমাকে বলেছিলেন, গুরুই বোধহয় বলেছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না কে বলেছিলেন, যে আমি যদি ঈশ্বরকে বিশ্বাস করি না, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, তাহলে আমি কখনো প্রসাদ, এই প্রসাদ খাবো না, ছুঁড়ে ফেলে দেবো। তার মানে আমি ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলাম, ঈশ্বর আমাকে দেয়নি। তাই জন্যই ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বরকে আমি ছুঁড়ে ফেলে দিলাম। যদি আমি ঈশ্বরকে না মানি, পরিষ্কার ঈশ্বরের প্রসাদ নেবো, ঈশ্বরের প্রসাদ নিয়ে খেয়ে নেবো, নর্মাল খাবার মনে করে। সেরকম এ কিন্তু মহিলাদের প্রতি ইন্টারেস্টেড। এবার আঙ্গুর ফল টক হয়ে গেছে, হ্যাঁ মহিলাদের মানি না, ফালতু মহিলা, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। এবার কি হয়েছে, মহিলাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সবচেয়ে বড় কথা, এর একটা মারাত্মক জিনিস রয়েছে, কারোর সাথে কথা বলছে, সে দেখা যাচ্ছে কাঁধে গামছা নিয়ে, গায়ে ঘামের গন্ধ, সকালবেলা থেকে মুটে মজুরের কাজ করেছে, কিছু জানে না। এই যে মাটির মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, কেবল সাবঅর্ডিনেট নয়, যারা খেটে খায় মানুষ, এদেরকে ভীষণভাবে অসম্মান করে। কেমন, আমার সন্তান যখন আমার চেম্বারে এসে সন্তান আসে, প্রত্যেকটা সন্তান আমার যারা আসে তারা তো আমার সন্তান, তাই জন্য তাদেরকে আমি বলি হ্যাঁ বল কি হয়েছে। কিন্তু আমি জীবনে কখনো, যদি কখনো রিক্সায় উঠি, বা আমি যখন কোনো হোটেলে খেতেও যাই তখনও তাই, ও দাদা একটু আসবেন তো, বা যখন দাদা রিক্সায় কত টাকা নেবেন এখান থেকে এখানে যাবো, যদি আমি বহু 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 বছর হয়ে গেল রিক্সায় আর চাপি না, দেখবে বাচ্চা বাচ্চা, এই ওখান থেকে ওখানে যাবি। একটা শিক্ষিত মানুষ একটা বয়স্ক রিক্সাওয়ালাকে, বা এই এদিকে শোন, এখানে খাবারের ব্যবস্থা হয়, এদিকে, এই যে তুই তোকারি করে। আর সেই শিক্ষিত মানে মানুষটা, যার আপনি আজ্ঞা বা তুমি করে কথা বলার উচিত ছিল, সে তুই তোকারি করে। আর যে বয়স্ক মানুষটা যেহেতু গরিব খেটে খাচ্ছে,
সে তখন বলে হ্যাঁ স্যার বলুন স্যার, সেটা শুনে তোর খুব ভালো লাগা, আমি স্যার। পাছার চামড়াগুলো না 3 মাসের বেড দিয়ে উঠিয়ে দেওয়া উচিত, তারপর তার মধ্যে নুন ছিটিয়ে দেওয়া উচিত এই ধরনের মানুষদের। দেখবেন এই যাবি ওখান থেকে ওখানে, এই ছোট করা একটা প্রবণতা ভয়ঙ্কর রয়েছে। দেখা যাচ্ছে তার বয়স 30, তার বয়স 35, আর একটা 55 বছরের রিক্সাওয়ালা তাকে বলছে এই ওখান থেকে ওখানে যাবি, ওঠো ওঠো, এই শুনছো, ওঠো 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 ওঠো। সে বলছে হ্যাঁ যাবো বাবু বা যাবো স্যার। এর ক্ষেত্রেও কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এর কিন্তু গুপ্ত রোগ রয়েছে, যৌন রোগ রয়েছে, লিঙ্গে ঘা রয়েছে, বা তুমি ওই জায়গাটা যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে এর কিন্তু গুপ্ত রোগ এবং যৌন রোগ রয়েছে। এটা ডাক্তারকে দেখাবে, ডাক্তার এর পুরো ক্ল্যারিফাই করে দিতে পারবে। এবং লাংস রিলেটেড এর কিন্তু প্রবলেম রয়েছে, ডেফিনিট ভাবে তুমি ডাক্তারকে ক্ল্যারিফাই করবে। আমি যেটা দেখতে পাচ্ছি লাংস রিলেটেড যে প্রবলেম রয়েছে তার দ্বারা কিন্তু অপারেশন হয়েছিল, এবং অপারেশনটা ভুল হয়ে যাবার জায়গাও এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি যে বাবার চাকরি, বাবা চাকরি করতে করতে মারা গেছে, সেই চাকরিটা কিন্তু এর মা পেয়েছে। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ লক্ষ্য করতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই মাকেও কিন্তু বিপুল অশ্রদ্ধা, অসম্মান, হ্যাঁ, এবং মানে কি বলবো একদম আপত্তিকর কথাবার্তা এই জাতকটি বলে। আমি এর আগেও 2-1টি প্রেডিকশন করেছি, এরকম দেখেছি। মাকেই কেন এরকম খারাপ ব্যবহার করে আমি বুঝে উঠতে পারি না। মার সাথে যদি খারাপ ব্যবহার করো, জীবনে কোনোদিন তুমি সফল হতে পারবে না, জীবনে কোনোদিন তুমি প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি অ্যাকচুয়াল ব্যাপার যেটা হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ছেলে একেবারে বেডে পড়ে গেছে, হসপিটালাইজড হয়ে রয়েছে, নার্স আয়া হাগুমতো পরিষ্কার করছে। কবে সুস্থ হবে ঠিক নেই, কবে কাজ করবে ঠিক নেই, কবে দেনা মেটাতে শুরু করবে সেটাও ঠিক নেই। এই যে একটা একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, সেখান থেকেই তার জীবনটা জানার জন্যই প্রেডিকশনটি করেছিলেন। তোমাকে আমি আগেও যেটা বলেছি, লাস্টে শেষ করতে করতে আবারও বলছি, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এইটা শোনার 1 ঘন্টার মধ্যে তুমি আমাকে পাঠাবে যে এর বাবা কিন্তু বেঁচে নেই, আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি বলেছো বাবা এবং মায়ের এই প্রেডিকশনটা করাতে চাই। এটা ফার্স্ট তুমি আমাকে পাঠাবে। বাবা তো বেঁচে নেই, বাবার চাকরিটা তার ওয়াইফ করছে, এটা লক্ষ্য করতে পারছি। সেকেন্ড, এও কিন্তু এখন অ্যাক্সিডেন্টাল এত নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়েছে, টুকরো বিটুকরো হয়ে গেছে, এটাও লক্ষ্য করতে পারছি। ও এখন একদম বিন্দুমাত্র সুস্থ বা মোটামুটিও সুস্থ নেই, এটাও লক্ষ্য করতে পারছি। এগুলো কিন্তু অবশ্যই জানাবে। আমি নেক্সট অনলাইন প্রেডিকশন যখন করব, আমার আরো 2-3টে অনলাইন প্রেডিকশন আছে, সেখানে যেন এইগুলোকে আমি সকলের সামনে তুলে ধরতে পারি। তাহলে অন্তত যারা দেখছে তাদেরকে পরিষ্কার হবে যে আমি এখানে যেই কথাগুলো বলছি, যেইটা যারা প্রথম প্রথম শুনছে, যাদের মনে হচ্ছে বাবা ম্যাজিকের মতন কথা বলছে, আসলে ম্যাজিক নয়, এর পেছনে যে বিজ্ঞান রয়েছে, সায়েন্স রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, অঙ্ক রয়েছে, সেটা তারা বুঝতে পারবে। এবং এটা বোঝা দরকার, তাহলেই তাদের মধ্যে বিশ্বাসটা আসবে যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। আজকের মতন এইটুকুই, নমস্কার।